সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল, শিক্ষায় চমক। এদিকে জুলাই থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া 15% কার্যকর নিয়ে যা জানা গেল। অপরদিকে ৭৪ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে বাংলাদেশ। এবং সবশেষে থাকছে বিএসএফের রাইফেলের নিশানা, শূন্য রেখায় ধুঁকছে মানবতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল, শিক্ষায় চমক। শিক্ষায় আসছে যুগান্তকারী পরিবর্তন। 40% একাডেমিক, 30% প্র্যাকটিক্যাল, 20% ইন্টার্নশিপ, দক্ষতা ও কর্মসংস্থান ভিত্তিক উচ্চশিক্ষা গড়তে নতুন শিক্ষা কাঠামোর ঘোষণা, শিক্ষার বাজার ডেস্ক। দেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী করতে নতুন শিক্ষা কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই কাঠামোয় একাডেমিক শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন ও সফট স্কিলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার জুন ৭ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২,০০০ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. অন.ম এহসানুল হক মিলন এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নতুন শিক্ষা কাঠামো অনুযায়ী শিক্ষার 40% থাকবে একাডেমিক জ্ঞান ভিত্তিক, 30% প্র্যাকটিক্যাল ও পেশাগত দক্ষতা ভিত্তিক, 20% ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক ও প্রজেক্ট ভিত্তিক এবং বাকি 10% থাকবে উদ্যোক্তা উন্নয়ন, সফট স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের ওপর। মন্ত্রী আরও বলেন, আমরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ তৈরি করতে চাই। শিক্ষার্থীরা যেন কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে পারে, সেই লক্ষ্যেই নতুন এই কাঠামো প্রস্তাব করা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমানে একাডেমিক শিক্ষা ও শিল্প খাতের বাস্তব চাহিদার মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমাতে ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক এবং ব্যবহারিক শিক্ষার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হবে। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, টিভিইটি সম্প্রসারণ ও মানোন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 57টি পাবলিক ও 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ক্রস বর্ডার এডুকেশন, গবেষণা সহযোগিতা ও বৈশ্বিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন শিক্ষা কাঠামো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক জাতি হিসেবে বিশ্বে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। এদিকে জুলাই থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া 15% কার্যকর নিয়ে যা জানা গেল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 ধাপে 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে 7.5% বাস্তবায়ন হয়েছে। আসন্ন জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও 7.5% পাওয়ার কথা রয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত বিএনপি সরকার বাস্তবায়ন করবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল 5 কর্মকর্তার সাথে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে শিক্ষকদের 7.5% বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি এখনও বাতিল হওয়ার বিষয়ে তারা কিছু শোনেননি। ফলে আসন্ন জুলাই থেকে বাড়ি ভাড়া মূল বেতনের 15% কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সময় বিএনপি সম্মতি ছিল। শিক্ষক নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। ফলে আসন্ন জুলাই থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া 15% উন্নীত করতে বাধা থাকার কথা নয়। গত বছরের 21 অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 15% বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়। ওই দিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়,
সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% বা 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% বা 12.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারণ করা হল। শর্তসমূহ: ক পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। খ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময় সময় জারিকৃত এই সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণ করবে পূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে। গ বর্ণিত ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। ও ঙ এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। চ প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য প্রেরণ করতে হবে। বিগত 16 অক্টোবর অর্থ বিভাগের প্রবিধি 3 শাখা হতে 260 নম্বর স্মারকে জারি করা পত্রটি বাতিল করা হয়েছে বলে এতে জানানো হয়। অপরদিকে ৭৪ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক দশকে বিশ্বে বহু উপকূলীয় অঞ্চল ও দ্বীপ রাষ্ট্র অস্তিত্ব সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক গবেষণা বলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে বাংলাদেশেরও উল্লেখযোগ্য অংশ ঝুঁকির মুখে পড়বে, যা ভবিষ্যতে কোটি মানুষের জীবন জীবিকায় বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে 2100 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 17% ভূখণ্ড পানির নিচে চলে যেতে পারে। এতে প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে। কেন বাড়ছে এই ঝুঁকি? আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্য অনুযায়ী শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 32 থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে নিচু অঞ্চল, উপকূলীয় অঞ্চল ও দ্বীপ রাষ্ট্রগুলোর ওপর সবচেয়ে বড় প্রভাব পড়বে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের জলবায়ু ঝুঁকি নিয়ে প্রকাশিত গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেছে দ্য জেরুজালেম পোস্ট। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে শুধু ভূমি হারানোর ঝুঁকি নয়, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা বাড়া, কৃষি উৎপাদনে ক্ষতি এবং ব্যাপক অভিবাসনের চাপও বাড়তে পারে। উপকূলীয় অঞ্চলে কৃষি জমিতে লবণাক্ত পানি প্রবেশের কারণে অনেক মানুষ জীবিকার সংকটে পড়ছেন, যা ভবিষ্যতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির অন্যতম কারণ হতে পারে। যেসব দেশ ও অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে? মালদ্বীপ, বিশ্বের সবচেয়ে নিচু দ্বীপ রাষ্ট্রগুলোর একটি। আশঙ্কা করা হচ্ছে 2050 সালের মধ্যে দেশটির প্রায় 80% দ্বীপ বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। টুভালু ও কিরিবাতি, ছোট এই দ্বীপ রাষ্ট্রগুলোর বিশাল অংশ শতাব্দীর শেষ নাগাদ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্শাল ও সলোমন দ্বীপপুঞ্জ, কয়েকটি দ্বীপ ইতিমধ্যে ধীরে ধীরে সমুদ্রগর্ভে হারিয়ে যেতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উন্নত দেশও ঝুঁকির বাইরে নয়। ইতালির ভেনিস, যুক্তরাষ্ট্রের মিয়ামি এবং নেদারল্যান্ডসের বড় অংশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী বন্যা ঝুঁকির মুখে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কেবল ভূখণ্ডের সীমাবদ্ধতা নয়, এটি বিশ্বের জীববৈচিত্র্য, অর্থনীতি ও কোটি মানুষের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে। এবং সব শেষে থাকছে বিএসএফের রাইফেলের নিশানা, শূন্য রেখায় ধুঁকছে মানবতা। জ্যৈষ্ঠের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে শূন্যরেখার ফসলি জমির আইলে কেউ বসে আছেন, কেউ আবার দাঁড়িয়ে।
ধানের ক্ষেতে জমে আছে পানি, আর ইন্ডিয়ার অভ্যন্তরে বিএসএফ চাইনিজ রাইফেল নিশানা করে দাঁড়িয়ে আছে ওদের দিকে মুখ করে। অন্যদিকে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে সশস্ত্র পাহারায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি। শূন্যরেখায় অমানবিক বিনিদ্র রাত্রি যাপন করছেন ভারতীয় নাগরিকরা, আর পতাকা বৈঠকের পরও রয়েছে অমীমাংসিত। পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় 3 দিন ধরে ধুঁকছে মানবতা। পঞ্চগড়ের বড় বাড়ি প্রধানপাড়া সীমান্ত। পঞ্চগড় সদর উপজেলার বড় বাড়ি প্রধানপাড়া সীমান্তের বিএসএফের পুশ ইনের চেষ্টায় শিকার নারী শিশুসহ 10 জন এভাবেই রোববার তৃতীয় দিনের মতো ভারতের শূন্যরেখার খোলা আকাশের নিচে কাদা পানির মধ্যে অবস্থান করছেন। এদিকে পঞ্চগড়ের বড় বাড়ি সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের ঘটনায় গত 3 দিনও বিজিবি ও বিএসএফ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। বিজিবি ও বিএসএফের নিচ্ছিদ্র প্রহরায় তারা ভারতীয় শূন্যরেখার মধ্যে থেকেই মানবেতরভাবে দিনরাত অতিবাহিত করছেন। রবিবার দুপুর 12:15টার দিকে বিএসএফ ভারতীয় শূন্যরেখায় অবস্থানকারী 10 জনকে আবারও বাংলাদেশের শূন্যরেখায় ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তাতে বাধা দেয়। এই সময় ওই সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বিএসএফ তাদের নিয়ে সরে যেতে বাধ্য হয়। বর্তমানে উভয় পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে রবিবার নতুন করে কোনো পতাকা বৈঠক হয়নি। এই কারণে অনিশ্চিতভাবে তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। রবিবার দুপুর বড়বাড়ি সীমান্তের বাংলাদেশের শূন্যরেখায় সরেজমিন দেখা গেছে জেলা সদর হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকার ভারতীয় শূন্যরেখার জমির আইলেই এখনও পর্যন্ত অবস্থান করছে 3 শিশু, 2 নারীসহ 10 জন। আইলের 2 পাশের জমিতে পানি জমে থাকায় তারা কোথাও নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। প্রখর রোদের মধ্যে অবস্থান করে অমানবিকভাবে দিনরাত অতিবাহিত করছেন তারা। 3 দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাদা পানির মধ্যেই শুয়ে বসে আছেন। মাথার ওপর পলিথিন ধরে কোনোভাবে রোদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। কোনো দেশের পক্ষ থেকে তাদের খাবার ও পানির ব্যবস্থাও করা হয়নি। সকালে বিজিবির পক্ষ থেকে খাবার পানি দেওয়ার চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। এদিকে পুশ ইনের শিকার আব্দুস সালাম যুগান্তরকে বলেন, আমাদের আনার সময় সঙ্গে করে যা এনেছিলাম তা দিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। কেউ আমাদের খাবার ও পানি দিচ্ছে না। এমন নির্মম ও অমানবিক আচরণে ক্ষুব্ধ সীমান্তের বাংলাদেশ প্রান্তের লোকজনও। উল্লেখ্য, গত শুক্রবার ভোরে পঞ্চগড় উপজেলা সদরের হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেন পিলার 758 5 নং সাবপিলার এলাকা দিয়ে ওই 10 জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় বিএসএফ তাদের শূন্যরেখার আবাদি জমির আইলেই আটকে রাখে। এখনও পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছে। এরই মধ্যে সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি বিএসএফের মধ্যে কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। বিজিবির নীলফামারী 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম 10 জন ভারতীয় নাগরিককে পুশ ইনের ঘটনাকে অত্যন্ত অমানবিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে বলেন, যেহেতু তারা ভারত থেকে এসেছে এবং বর্তমানে ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছে, তাই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বা গ্রহণও করা হবে না। তিনি বলেন, যদি কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থেকে থাকে তবে আন্তর্জাতিক আইন মেনে ইমিগ্রেশন আইনে পুলিশের মাধ্যমে তাদের হস্তান্তর করতে হবে। কোনো অবস্থাতেই বিএসএফ অবৈধভাবে পুশ ইন করা হলে তা বিজিবি মেনে নেবে না। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত। এছাড়া 44 ঘণ্টা পেরিয়ে গেলেও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে বিএসএফের পুশ ইনের শিকার 11 ব্যক্তির ভাগ্য এখনও অনিশ্চিত। বিজিবি ও বিএসএফের মধ্যে 2 দফা পতাকা বৈঠকের পরও কোনো সমাধান মেলেনি। জানা গেছে, শনিবার ভোরে নারী, পুরুষ ও শিশুসহ 11 জনকে ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি তাৎক্ষণিকভাবে ওই পুশ ইন প্রতিহত করলে তারা 2 দেশের মধ্যবর্তী শূন্যরেখার কাছে অবস্থান নিতে বাধ্য হন। এরপর থেকেই খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন তারা। পুশ ইনের শিকারদের মধ্যে রয়েছেন 3 জন পুরুষ, 4 জন নারী ও 4 জন শিশু। তাদের মধ্যে একজন নারী অন্তঃসত্ত্বা এবং একজন শিশু প্রতিবন্ধী। প্রচণ্ড রোদ, বৃষ্টি ও অনিশ্চয়তার মধ্যে দিনরাত কাটাতে হচ্ছে তাদের। খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাবে পরিস্থিতি ক্রমশই সংকটাপন্ন হয়ে উঠছে।
পুশিনের শিকার শিশু রোজিনা আক্তার জানায়, ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করার পর প্রায় 12 দিন বিভিন্ন সীমান্ত এলাকায় ঘুরিয়ে শেষ পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্তে এনে ছেড়ে দেয়। সে একটি স্কুলের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সীমান্তের জমির আইলে বসে থাকা নারী, শিশু ও বৃদ্ধের অবস্থা অত্যন্ত করুণ। মানবিক কারণে আশেপাশের গ্রামবাসীরা শুকনো খাবার ও পানি পৌঁছে দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় শিশুদের মধ্যে আতঙ্ক ও অসুস্থতার লক্ষণও দেখা দিয়েছে। দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে অবৈধ পুশিনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। আইন ও নীতিমালা অনুযায়ী যথাযথ প্রমাণসহ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হলে আমরা গ্রহণ করব, তবে কোনো ধরনের অবৈধ পুশিন গ্রহণ করা হবে না।